পুতিনের বাসভবনে কি ক্ষেপণাস্ত্র হামলা চালাবে ইউক্রেন? হঠাৎ করেই রাশিয়ার অভ্যন্তরীণ প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করার নির্দেশ কেন দিলেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন? এ প্রসঙ্গে এরই মধ্যে একটি বিশেষ আইনও পাশ করেছে ক্রেমলিন, যার মাধ্যমে যুদ্ধ দীর্ঘস্থায়ী হওয়ার আশঙ্কা প্রকাশ করেছেন সমরবিদরা। নতুন করে কি হতে চলেছে রাশিয়া ইউক্রেনের মাঝে? প্রায় 4 বছর ধরে চলছে রাশিয়া ইউক্রেনের মাঝে রক্তক্ষয়ী যুদ্ধ। প্রতিদিনই ঘটছে নাটকীয় সব ঘটনা। ইউক্রেন আবার রাশিয়ার গভীরে ড্রোন দিয়ে হামলাও চালাচ্ছে। তবুও রাশিয়ার সামরিক বাহিনীর কাছে ইউক্রেনকে হারাতে হয়েছে 4টি গুরুত্বপূর্ণ কৌশলগত অঞ্চল। এমন পরিস্থিতির মাঝেই রাশিয়ার অভ্যন্তরে নিরাপত্তা জোরদার করার নির্দেশ দিলেন প্রেসিডেন্ট পুতিন। হঠাৎ কেন এমন নির্দেশনা দিলেন পুতিন? মূলত গুরুত্বপূর্ণ অবকাঠামোর সুরক্ষা জোরদার করার জন্যই চলতি মাসের শুরুতে একটি ডিক্রিতে সই করেন রুশ প্রেসিডেন্ট পুতিন, যার মাধ্যমে গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে পাহারা জোরদার করার জন্য এখন থেকে মোতায়েন থাকবে রাশিয়ার রিজার্ভ সৈন্যরা। 19 নভেম্বর এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ান। এমনকি রুশ প্রেসিডেন্ট পুতিনের বাসভবন ভালদাই এবং দেশটির মন্ত্রীপাড়া রুবলিওভকার চারপাশে বিমান প্রতিরক্ষা ব্যবস্থার একটি ঘন নেটওয়ার্ক মোতায়েন করেছে রাশিয়ার প্রতিরক্ষা দপ্তর। গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর ভৌত সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি ইউক্রেনের ছোড়া ড্রোনগুলোকে প্রতিহত করতে এক বিশেষ ব্যবস্থা চালু করেছে রাশিয়া। প্রশ্ন হলো, কি সেই বিশেষ সুরক্ষা বলয়? ইউক্রেনীয় ড্রোনের উড্ডয়নকে ইলেকট্রনিকভাবে ব্যাহত করার জন্য মোবাইল নেটওয়ার্কের উপর বিশেষ সুরক্ষা চালু করেছে রাশিয়া। এর মাধ্যমে রাশিয়ার বাইরে থেকে আগত যে কারো মোবাইল এখন থেকে 24 ঘন্টার জন্য স্বয়ংক্রিয়ভাবে বন্ধ থাকবে, যাকে কুলিং অফ পিরিয়ড হিসেবে আখ্যা দিয়েছে রাশিয়া। এর লক্ষ্য হলো ইউক্রেন যাতে টেলিমেট্রি, ভিডিও কিংবা কোনো ধরনের নেটওয়ার্ক ব্যবহার করে ড্রোন হামলা চালাতে না পারে। বাছাইকৃত কাঁচামাল ও স্বয়ংক্রিয় ইউরোপিয়ান মেশিনে তৈরি হয় অল টাইম হানিকম, অল টাইম হেলদি লাইফ। এদিকে ক্রেমলিনের দাবি, তারা এই যুদ্ধের অবসান নিয়ে মার্কিন প্রশাসনের সাথে কাজ করছে। যদিও বিশ্লেষকরা জানিয়েছেন, যুদ্ধ বন্ধ করার পরিবর্তে রাশিয়া তার লক্ষ্য পূরণে ব্যস্ত সময় পার করছে। কারণ সম্প্রতি রাশিয়ার নিরাপত্তা পরিষদের ডেপুটি চেয়ারম্যান দিমিত্রি মেদভেদেভ জানিয়েছেন, রাশিয়া তার লক্ষ্যে পৌঁছানো পর্যন্ত ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ অব্যাহত রাখবে। যুদ্ধ শুরু হবার পর সম্ভবত সবচেয়ে ভয়াবহ হামলা প্রত্যক্ষ করল ইউক্রেনীয়রা। ইউক্রেনে 470টিরও বেশি ড্রোন এবং 47টিরও বেশি ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়ার ভয়াবহ হামলা। স্তব্ধ ইউক্রেন। দিন দিন যেন অথৈ সাগরে নেমে যাচ্ছে ইউক্রেনের সামরিক বাহিনী, যেখানে কুলের দেখা পাওয়া দায়। ভাবুন তো, কতটা নির্মম হতে পারে একটা যুদ্ধ। একটা শহর যখন ঘুমিয়ে আছে ভোরের নিস্তব্ধতায়, ঠিক তখন সেই নিস্তব্ধতাকে ছিন্ন করে একের পর এক বিস্ফোরণ, শিশুর কান্না, আগুনের লেলিহান শিখা, ধ্বংসস্তূপের নিচে হারিয়ে যাওয়া মানুষ। সম্প্রতি ইউক্রেনের পশ্চিমাঞ্চলে ভয়াবহ হামলা চালিয়েছে রুশ বাহিনী। 19 নভেম্বর এক সংবাদ মাধ্যমের বরাতে জানা যায়, ইউক্রেনের পশ্চিমাঞ্চলে রাশিয়ার ভয়াবহ হামলায় প্রাণ হারিয়েছেন অন্তত 26 জন, তাদের মধ্যে 3 জন শিশু। আহত হয়েছেন আরও অন্তত 93 জন। ওই দিন ভোরে ইউক্রেনের টার্পোনিল শহরের আকাশে দেখা যায় একের পর এক আগুনের গোলা। রুশ বাহিনীর পরিচালিত এই হামলাকে স্থানীয় প্রশাসন বলছে 2022 সালে যুদ্ধ শুরুর পর সবচেয়ে প্রাণঘাতী হামলাগুলোর একটি। এদিকে বিবিসি জানিয়েছে, শুধু টার্পোনিল নয়, রাশিয়া একযোগে হামলা চালিয়েছে লভিভ এবং ইভানো-ফ্রাঙ্কিভস্ক অঞ্চলেও। অন্যদিকে উত্তর পূর্বাঞ্চলীয় খার্কিভ শহরের 3টি জেলায় রুশ ড্রোন হামলায় আহত হয়েছেন 30 জনেরও বেশি মানুষ। ইউক্রেনের বিমান বাহিনীর দাবি, রুশ X-101 ক্রুজ মিসাইল সরাসরি আঘাত হানে একটি আবাসিক ভবনে। এক মুহূর্তেই ধ্বংসস্তূপে পরিণত হয় পুরো ব্লক। চোখের সামনে হারিয়ে যায় ঘর, পরিবার, জীবন। বাছাইকৃত কাঁচামাল ও স্বয়ংক্রিয় ইউরোপিয়ান মেশিনে তৈরি হয় অল টাইম হানিকম, অল টাইম হেলদি লাইফ।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, টার্পোনিলে যা ঘটেছে তা কেবল একটি হামলা নয়, এটি আমাদের মানবতার উপর আঘাত। তিনি জানান, রাশিয়া এই অভিযানে ব্যবহার করেছে 470টিরও বেশি ড্রোন এবং 47টিরও বেশি ক্ষেপণাস্ত্র। অনেক এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেছে, অন্ধকারে ডুবে আছে পুরো শহর। যুদ্ধের প্রায় চতুর্থ বছরে দাঁড়িয়ে প্রশ্ন এখন একটাই, এই ধ্বংসস্তূপের নিচে কি কেবল ভবন ভাঙছে নাকি ভাঙছে মানুষের মানবতা? তবে রাশিয়ার সাম্প্রতিক এই হামলা শুধু ইউক্রেন নয়, সমগ্র মানবতার বিবেককে নাড়িয়ে দিয়েছে। পারমাণবিক শক্তি অর্জনের পথে সৌদি আরব, সহায়তা করবে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্র কি আগেও কোনো মধ্যপ্রাচ্যের দেশকে পারমাণবিক খাতে সাহায্য করেছিল? হ্যাঁ, এর আগে ঠিক একইভাবে যুক্তরাষ্ট্র ইরানকেও পারমাণবিক খাতে সাহায্য করেছিল। 1950 ও 60 এর দশকে অ্যাটমস ফর পিস কর্মসূচির মাধ্যমে তেহরান রিসার্চ রিঅ্যাক্টর নির্মাণে সহায়তা দেয় ওয়াশিংটন। এবার একই ধরনের আরেকটি পারমাণবিক সহযোগিতা আলোচনার কেন্দ্রে তুলে এনেছে সৌদি আরব ও যুক্তরাষ্ট্রের নতুন সিভিল নিউক্লিয়ার চুক্তি। গত সপ্তাহের শুরুতে যুক্তরাষ্ট্রের জ্বালানি মন্ত্রী ক্রিস রাইট জানিয়েছেন, সৌদি আরবের সঙ্গে বেসামরিক পারমাণবিক শক্তি ও প্রযুক্তিতে দীর্ঘমেয়াদী সহযোগিতার বিষয়ে একটি চুক্তি স্বাক্ষরের প্রস্তুতি প্রায় শেষ। বার্তা সংস্থা রয়টার্স বলছে, সবকিছু ঠিকঠাক থাকলে হোয়াইট হাউসে দ্রুতই এই চুক্তি স্বাক্ষর হতে পারে এবং এটি দুই দেশের সম্পর্ককে নতুন কৌশলগত উচ্চতায় নিয়ে যেতে পারে। যুক্তরাষ্ট্র ও রিয়াদের মধ্যে পারমাণবিক সহযোগিতার বিস্তারিত তথ্য জানানো হবে বছরের শেষে। তবে নাম প্রকাশ না করার শর্তে আলোচনায় সংশ্লিষ্ট এক ব্যক্তি জানিয়েছেন, সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান সফরের সময় এই সিভিল পারমাণবিক সহযোগিতা চুক্তির কাঠামোতে সই করবেন এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চাইলে সেদিনই চূড়ান্ত স্বাক্ষর করতে পারেন। মার্কিন আইনে পারমাণবিক প্রযুক্তি বা উপকরণ অন্য দেশে রপ্তানি করতে হলে 123 এগ্রিমেন্ট থাকা বাধ্যতামূলক, যেখানে উল্লেখ থাকে প্রযুক্তিটি শান্তিপূর্ণ কাজে ব্যবহৃত হবে এবং পারমাণবিক অস্ত্রে প্রসার ঠেকাতে কঠোর নিরাপত্তা ব্যবস্থাপনা থাকবে। সৌদি গেজেট জানিয়েছে, রিয়াদ এই শর্ত মানতে প্রস্তুত হলেও কিছু বিষয়ে আলোচনা চলছে, বিশেষ করে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের সীমা বা নিষেধাজ্ঞা এবং প্রযুক্তির সামরিক ব্যবহার কঠোরভাবে নিষিদ্ধ রাখার বিষয়টি নিয়ে। সৌদির কয়েকটি সংবাদ মাধ্যম বলছে, রিয়াদ এখনও পুরোপুরি রাজি না হলেও চুক্তি হলে যুক্তরাষ্ট্র ইউরেনিয়াম সমৃদ্ধকরণের ওপর সরাসরি নিষেধাজ্ঞা আরোপ করতে পারে। এদিকে মার্কিন জ্বালানি মন্ত্রী ক্রিস রাইট জোর দিয়ে বলেছেন, সৌদি আরবের সঙ্গে অবশ্যই একটি 123 চুক্তি হবে। অন্যদিকে সৌদির জ্বালানি মন্ত্রী জানিয়েছেন, তারা পারমাণবিক কার্যক্রমের ওপর সব শর্ত মেনে নিতে প্রস্তুত। সৌদি আরবের ভিশন 2030 পরিকল্পনার অংশ হিসেবে দেশটির জ্বালানির উৎস বৈচিত্র্য ও কার্বন নিঃসরণ কমানোর লক্ষ্য নিয়ে পারমাণবিক শক্তির পথে হাঁটছে। এটি তাদের ভবিষ্যৎ শক্তি নিরাপত্তা নিশ্চিত করার কৌশলের অংশ। অন্যদিকে যুক্তরাষ্ট্র এই সহযোগিতায় দেখছে অর্থনৈতিক ও ভূরাজনৈতিক সুযোগ। মধ্যপ্রাচ্যে ভবিষ্যৎ প্রভাব বিস্তার, জ্বালানি বাজারে ভূমিকা শক্তিশালীকরণ এবং প্রতিদ্বন্দ্বী শক্তিগুলোর প্রভাব সীমিতকরণ। তাই সৌদি ও যুক্তরাষ্ট্রের এই চুক্তি শুধু পারমাণবিক সহযোগিতা নয়, এটি বড় আকারের ভূ রাজনৈতিক সমীকরণের অংশ, যার প্রভাব ছড়িয়ে পড়বে পুরো অঞ্চলে। শান্তির দামে রাশিয়ার কাছে ভূখণ্ড হারাবে ইউক্রেন, যুক্তরাষ্ট্রের নতুন প্রস্তাবে চাপে কিয়েভ। ভূখণ্ড হারিয়ে কি শান্তি কেনা যায়? একটা যুদ্ধ থামাতে যদি অর্ধেক সেনাবাহিনী ছাঁটাই করতে হয়, তবুও সেটাই কি শান্তির পথ? আর এই প্রস্তাব যদি রাশিয়ার জন্য হয় খুবই আরামদায়ক, তাহলে ইউক্রেনের জন্য সেটা আসলে কি? এই প্রশ্নগুলোই আজ কিয়েভের বাতাসকে আরও ভারী করে তুলছে, কারণ যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে আসছে এমন এক নতুন শান্তি প্রস্তাব যা অনেকের কাছে শুনতে শান্তির চেয়ে সমর্পণের চুক্তি বলেই মনে হতে পারে। ওয়াশিংটনের নতুন এই প্রস্তাব অনুযায়ী ইউক্রেনকে ছাড়তে হবে নিজ ভূখণ্ডের একটি বড় অংশ, বিশেষ করে দনবাসের অবশিষ্ট অঞ্চলগুলো, যেগুলোর কিছু এখনও কিয়েভের নিয়ন্ত্রণে রয়েছে। এছাড়া ইউক্রেনীয় সেনাবাহিনীর আকার অর্ধেকে নামিয়ে আনা আর কিছু নির্দিষ্ট শ্রেণীর অস্ত্র পুরোপুরি ত্যাগ করা, এসবও অন্তর্ভুক্ত আছে তথাকথিত এই শান্তির নকশায়।
এই প্রস্তাবটি হাতে তুলে দেন মার্কিন দূত স্টিভ উইটকফ মায়ামিতে ইউক্রেনের জাতীয় নিরাপত্তা ও প্রতিরক্ষা কাউন্সিলের সচিব রুস্তেম উমরভ এর কাছে। মোট 28 দফার এই পরিকল্পনাকে ঘিরে এখন ইউক্রেন জুড়ে চলছে আলোচনার ঝড়। সংবাদ মাধ্যম আল জাজিরার বরাতে জানা যায় প্রস্তাবটি রাশিয়ার দিকেই ব্যাপকভাবে ঝুঁকে আছে এবং পুতিনের জন্য খুবই আরামদায়ক। ইউক্রেনীয় কর্মকর্তারা স্পষ্ট করে বলেছেন এটা প্রায় রাশিয়ার শর্তের অনুবাদ। তাদের ভাষায় বড় ধরনের সংশোধন ছাড়া এই পরিকল্পনা কিয়েভের জন্য অগ্রহণযোগ্য। অন্যদিকে প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এখনও আশাবাদী যে আমেরিকার নেতৃত্ব কার্যকর থাকলে প্রায় 4 বছর ধরে চলা এই যুদ্ধেরও অবসান সম্ভব। এক টেলিগ্রাম পোস্টে জেলেনস্কি লিখেছেন, রক্তপাত থামানো ও স্থায়ী শান্তি আনার মূল শর্ত হল আমরা যেন সব অংশীদারের সঙ্গে সমন্বয় রেখে কাজ করি এবং আমেরিকার নেতৃত্ব যেন থাকে দৃঢ় ও কার্যকর। যদিও এ বিষয়ে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় অবশ্য পুরো বিষয়টি উড়িয়ে দিয়েছে। তারা জানিয়েছে এমন কোনো শান্তি পরিকল্পনা আমাদের হাতে আসেনি। রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম তাসকে দেওয়া সাক্ষাৎকারে মুখপাত্র মারিয়া জাকারোভা বলেন, আমরা অনেক প্রকাশনা দেখছি, কিন্তু বাস্তব আলোচনার ভিত্তি হল সরকারি চ্যানেল, সংবাদ গল্প নয়। তবু অন্ধকারের ভেতরেও আছে একটুখানি আলো। তুরস্ক ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যস্থতায় আবারও বন্দি বিনিময়ের আলোচনা শুরু হয়েছে। আঙ্কারায় প্রেসিডেন্ট এরদোয়ান ও জেলেনস্কির বৈঠকে তুরস্ক আহ্বান জানিয়েছে উভয় পক্ষ যেন আবার ইস্তাম্বুল প্রক্রিয়ায় ফিরে আসে। বাছাইকৃত কাঁচামাল ও স্বয়ংক্রিয় ইউরোপিয়ান মেশিনে তৈরি হয় অল টাইম হানিকম, অল টাইম হেলদি লাইফ। কিন্তু মাঠের বাস্তবতা ভয়াবহ। রাশিয়ার নতুন ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় 19 নভেম্বর রাতেই নিহত অন্তত 26 জন, আহত আরও বহু মানুষ। তাই প্রশ্নটা থেকে যায়, যে প্রস্তাবের মূল্যে রক্ত, ভূমি আর আত্মসম্মান, সেই শান্তি কি সত্যিকারের শান্তি হতে পারে?